তুষারের তরঙ্গে কোরির যুদ্ধ। এক পেঙ্গুইনের সাহস ও স্বপ্নের গল্প। দূর দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত এক দ্বীপে, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে মিশে গেছে, সেখানেই জন্ম নেয় ছোট্ট এক পেঙ্গুইন, কোরি। জন্ম থেকেই সে ছিল আলাদা। যখন তার বন্ধুরা তুষারে গড়িয়ে খেলা করত কিংবা মাছ ধরার কৌশল শিখত, কোরি দাঁড়িয়ে থাকত সমুদ্রের ধারে, চোখে এক অপার স্বপ্ন নিয়ে। তার চোখে একটি স্বপ্ন, বিশাল ঢেউয়ের বুকে দাঁড়িয়ে সার্ফবোর্ডে উড়ে বেড়ানো, যেন সে নিজেই প্রকৃতির সঙ্গে নাচছে। কিন্তু সবাই বলত, পেঙ্গুইন আর সার্ফিং, এটা তো কল্পনারও বাইরে। কোরি হাসত, বুকের ভেতর জমানো স্বপ্নটাকে আঁকড়ে ধরে বলত, স্বপ্ন যদি কেউ দেখে, তবে তা সম্ভব হতেই পারে। একদিন দ্বীপে এল ভয়াবহ এক ঝড়। আকাশ জুড়ে বজ্রপাতের আঁচড়, সমুদ্র উন্মত্ত। সবাই যখন আশ্রয়ের খোঁজে ছুটছে, তখন কোরি একটুখানি কাঠ দিয়ে বানানো নিজের সার্ফবোর্ড হাতে এগিয়ে গেল সাগরের দিকে। তার মনে শুধু একটা কথা, আমি যদি স্বপ্নকে সত্যি করতে না পারি, তবে বেঁচে থাকাটাই বৃথা। তীব্র ঝড়ের মধ্যে কোরি হারিয়ে যায়। সবাই ভেবেছিল সে আর ফিরবে না। কিন্তু প্রকৃতির খেয়ালে সে পৌঁছায় এক দূর দ্বীপে, যেখানে বাস করে জেফো নামের এক প্রাক্তন সার্ফারশীল। এক সময় তার নামেই কেঁপে উঠত মহাসাগর। কোরির চোখে আগুন দেখে জেফো সিদ্ধান্ত নেয়, শেষবারের মতো আবার কারো হাত ধরে ফিরবে সার্ফিংয়ের জাদু। দিন আসে, রাত যায়। বরফের ভেতর, ঢেউয়ের সাথে, বাতাসের গতিতে, কোরি শিখে চলে শরীরের সঙ্গে মনের যুদ্ধ। সে শিখে ভয়কে ভালোবাসতে আর ব্যর্থতাকে আলিঙ্গন করতে। অবশেষে আসে প্রতিযোগিতার দিন। আকাশ পরিষ্কার, কিন্তু সমুদ্র আজও দুর্দমনীয়। পৃথিবীর সেরা সার্ফাররা হাজির, আর তাদের মাঝে দাঁড়িয়ে কোরি, একটা ছোট্ট পেঙ্গুইন, যার চোখে আগুন। প্রথমে সবাই হাসে, এও বুঝি প্রতিযোগী। কিন্তু কোরি জানত এটা তার নিজের সঙ্গে শেষ লড়াই। সে নামে ঢেউয়ের বুকে, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ। আর তারপর আসে সেই মহাশক্তিশালী তরঙ্গ। কোরি চোখ বন্ধ করে বোর্ডে দাঁড়ায়, বাতাসকে অনুভব করে, আর সাগরের স্পন্দনকে হৃদয়ে জড়ায়। হঠাৎ এক বিস্ময়। বিশাল ঢেউয়ের মাথায় দাঁড়িয়ে কোরি যেন সময়কে থামিয়ে দেয়। সে নাচছে, সে উড়ছে, সে জিতে নিচ্ছে সমুদ্রের মন। সবাই স্তব্ধ। বিচার করা দাঁড়িয়ে তালি দেয়। যারা একসময় তাকে তুচ্ছ করেছিল, তারাই বলে, এটা শুধু সার্ফিং নয়, এটা এক শিল্প, এক হৃদয়ের কাব্য। সেই দিন থেকে কোরি হয়ে ওঠে এক জীবন্ত কিংবদন্তি। দক্ষিণ মেরুর বরফে এখন শিশুরা যখন স্বপ্ন দেখে, তারা চোখ বন্ধ করে ভাবে, আমিও একদিন কোরির মতো হতে পারি। কারণ সাহস, স্বপ্ন আর ইচ্ছে, এই তিনে মিলেই লেখা হয় ইতিহাস। পিঁপড়াপুরের বিজ্ঞানী টিকটিক ও ঘাসফড়িংদের রুদ্ধশ্বাস যুদ্ধ। গহীন জঙ্গলের এক কোণে ছিল এক অপরূপ রাজ্য, নাম পিঁপড়াপুর। ছোট ছোট পিঁপড়াদের এই রাজ্য ছিল পরিপাটি, সুন্দর আর পরিশ্রমে ভরপুর। দিনের আলো ফুটতেই তারা বেরিয়ে পড়ত খাদ্য জোগাড়ে, দলবদ্ধভাবে রুটির মতো মাটি দিয়ে সুড়ঙ্গ বানাত আর মিলেমিশে বাস করত। এই পিঁপড়াপুরের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল এক বিশেষ পিঁপড়া, তার নাম টিকটিক। টিকটিক ছিল একজন অদ্ভুত বিজ্ঞানী। সে গাছের পাতা, গুঁড়ির ছাল, ফড়িংয়ের ডানা, এমনকি বৃষ্টির ফোঁটাও ব্যবহার করে বানিয়ে ফেলত অবাক করা যন্ত্র। কেউ বলতো সে পাগল, কেউ বলতো সে ভবিষ্যৎ দ্রষ্টা। তার বানানো সবজান্তা যন্ত্র, সূর্যচালিত রুটির ভাঁটি আর অন্ধকারে আলো ফোটানো জোনাকি জিনিস ছিল সত্যিই অসাধারণ। টিকটিকের সবচেয়ে কাছের বন্ধু ছিল এক বেগুনি রঙের ছোট্ট পিঁপড়া, চুমকি। সে ছিল খুব দয়ালু, সাহসী ও টিকটিকের আবিষ্কারে সব সময় উৎসাহ যোগাত। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন আকাশ কালো করে এক বিপদ এসে হাজির হল, ঘাসফড়িং বাহিনী। তারা বিশাল, ভয়ানকার অলস। এদের নেতা ছিল ঝনঝন, এক রুক্ষ, শক্তপোক্ত ঘাসফড়িং যার চোখে ছিল লাল লাল শিখা। ঝনঝন ঘোষণা দিল, পিঁপড়ারা, আমরা এখন থেকে তোমাদের রাজ্যের মালিক। প্রতি পূর্ণিমায় আমাদের জন্য রুটি ও ফল এনে দেবে,
নইলে তোমাদের রাজ্য ধ্বংস করে দেব। সব পিঁপড়া স্তব্ধ। কেউ সাহস পেল না কিছু বলার। কিন্তু টিকটিক চুপ থাকল না। সে বলল, আমরা যারা ঘামে খাই তারা কখনো কারো গোলাম হতে পারে না। আমরা কিছু একটা করতেই পারি। চুমকি বলল, কিন্তু তারা তো বিশাল, আর আমরা তো ছোট। টিকটিক মুচকি হেসে বলল, তবুও আমরা চালাক। চল আমার নতুন আবিষ্কার কাজে লাগাই। পরবর্তী কয়েকদিন রাত দিন কাজ চলল। টিকটিক বানাল এক আশ্চর্য যন্ত্র, ভূকম্প যন্ত্র, যা জোরে শব্দ করে মাটি কাঁপাতে পারে। আর আরেকটা যন্ত্র ছিল আলোর চোখ, যা একবার চালু হলে ঘাসফড়িংদের চোখে ঝলসে যায়। তারা গড়ে তুলল এক ফাঁদ, পাতার নিচে সুড়ঙ্গ, তার নিচে মসৃণ কাদা, চারপাশে লুকানো আলো আর শব্দের ফাঁদ। চুমকি ও তার বন্ধুরা গোপনে ঝনঝনদের খবর পাঠালো যে খাদ্যের বিশাল ভাণ্ডার পিঁপড়ারা প্রস্তুত রেখেছে। ঘাসফড়িংরা সেই রাতে আসল, মুখে বিজয়ের হাসি। তারা ফাঁদের কাছে এল, আর তখনই কচাং, গর্জন, আলো, শব্দ, মাটি কাঁপছে। ঘাসফড়িংরা দিকবিদিক ছুটে পালাচ্ছে। ঝনঝন পড়ে গেল কাদার গর্তে। টিকটিক তার সামনে দাঁড়িয়ে বলল, আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা এক। আমরা দুর্বল নই, কারণ আমরা পরিশ্রমী। ঘাসফড়িংরা পালিয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। সেদিন থেকে পিঁপড়াপুরে উৎসব শুরু হল। তারা বানাল নতুন ঘর, নাচল চুমকি নৃত্যে, আর সবচেয়ে বড় উৎসবটা হল বুদ্ধির বিজয় দিবস, যেখানে টিকটিক আর চুমকির কাহিনী ছোট পিঁপড়াদের শেখানো হয় বারবার। বৃষ্টির দিনে ভুরিভোজ। চাঁদপুর নামের ছোট্ট গ্রামটা ঘন সবুজে ঘেরা, আর তার মাঝখানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে 5 বান্ধবী, কিরণমালা, শিউলি, দয়াময়ী, রঞ্জিতা আর মহুয়া। আকাশে তখন ঘন মেঘ, বাতাসে হিমেল পরশ, আর মাটিতে ভেসে বেড়াচ্ছে বৃষ্টির গন্ধ। শিউলি আকাশের দিকে তাকিয়ে বলল, আজ যে একটানা বৃষ্টি পড়বে তা তো বোঝাই যাচ্ছে। কিরণমালা হেসে বলল, তাহলে আর দেরি নয়। বর্ষার প্রথম দিনে একখানা জমজমাট ভুরিভোজ হোক আজ। সবার চোখ চকচক করে উঠল। সেই সঙ্গে শুরু হল রান্নার প্রস্তুতি। গ্রামের পুকুর ঘাটের পাশে বড় একটা উঠোনে তারা পাতল অস্থায়ী রান্নাঘর। দয়াময়ী কাঠ কুড়োল, মহুয়া কলাপাতা মুছল, শিউলি চাল ডাল বেছে নিল, আর রঞ্জিতা ঘিয়ে ভাজা করার কড়াই নামিয়ে আনল। খুব তাড়াতাড়ি সেখানেই শুরু হয়ে গেল রান্না। একদিকে ফুটছে ঘিয়ে ভাজা বেগুন, আলু আর ফুলকপি, অন্যদিকে হাঁড়িতে ঝরঝরে খিচুড়ি। পাশে আরেক হাঁড়িতে ফুটছে নারকেল আর খেজুর গুড়ে তৈরি পায়েস। রান্নার গন্ধে শুধু মানুষ নয়, মাঠের ধান গাছও যেন নাচতে শুরু করল। শিউলি মাঝে মাঝে গেয়ে উঠছিল, বর্ষা এল এল খুশির দিন। ভুরিভোজে বসবে সবাই, পরিমায়া রানী। ঠিক তখনই শুরু হল মুষলধারে বৃষ্টি। কিন্তু তারাও তো প্রস্তুত ছিল। কলাপাতার ছাউনি, বাঁশের ছাতার নিচে তারা রান্না চালিয়ে গেল। সেই ছায়ায় বসে কিরণমালা বলল, আল্লাহর রহমতে এমন সুন্দর দিন পেয়েছি, তাই চল সবাইকে নিয়ে আনন্দ করি। তবে মজার ঘটনাটা তখনও বাকি ছিল। একটা ভেজা ছোট বাঁদর হঠাৎ গাছ থেকে লাফ দিয়ে রান্নার জায়গায় ঢুকে পড়ল। দয়াময়ী চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ! আবার বাঁদর এলো খিচুড়ির গন্ধে পাগল হয়ে। রঞ্জিতা মজা করে বলল, এ তো দেখি ভুরিভোজের প্রথম অতিথি। বাঁদরটা গিয়ে এক মুঠো মুড়ি নিয়ে পালাতে চাইলে মহুয়া তাড়াতাড়ি একটা কলা এগিয়ে দিল। বাঁদরটা দাঁড়িয়ে কলা নিয়ে ঠিক অতিথির মতো বসে পড়ল। তার ভদ্র ব্যবহার দেখে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল। বৃষ্টির মধ্যে একে একে আসতে লাগল গ্রামের লোকজন। বুড়ো দাদু, ছোট জামিলা, রুটি বানানো হরিপদ কাকু, সবাই এসে বসে পড়ল কলাপাতার পাত বসিয়ে। খিচুড়ির গন্ধে আর পায়েসের স্বাদে মুহূর্তেই জমে উঠল ভুরিভোজ। তখনই ছোট্ট জামিলা বলল, এই খিচুড়ি আর পায়েসে শুধু স্বাদ না, পরীদের ছোঁয়া আছে। সেই কথা বলার সঙ্গে সঙ্গেই আকাশে এক ঝলক রঙিন আলো, যেন কোনো জাদুময় পরী তাদের আনন্দ দেখেই নেমে আসছে আশীর্বাদ করতে। শেষে কিরণমালা দাঁড়িয়ে বলল, প্রতি বর্ষায় আমরা এমন করে ভুরিভোজ করব।
বর্ষা মানেই খুশির বৃষ্টি, খিচুড়ির ঘ্রাণ আর ভালোবাসার ভাগ। সেই থেকে চাঁদপুরের রীতি বর্ষার প্রথম দিনে ভুরিভোজ। আর সে ভুরিভোজে আসতে পারে যে কেউ, মানুষ, প্রাণী, এমনকি কোনো এক পরীও। চিড়িয়াখানার রহস্য, একটি ছোট গোয়েন্দার রহস্যভেদ। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এক মনোরম সকালে ছোট্ট কিন্তু দুর্দান্ত বুদ্ধির অধিকারী এক ছেলেটি নামল রিকশা থেকে। তার হাতে একটি ম্যাপ, গলায় ঝোলানো একটি দূরবীন, আর পকেটে থাকা ছোট্ট নোটবুকটি যেন তার সবচেয়ে বড় অস্ত্র। তার নাম আছে। আজ তার গন্তব্য ছিল মিরপুর চিড়িয়াখানা, কিন্তু শুধু ঘুরে দেখার জন্য নয়। তার নাক যেন রহস্যের গন্ধ পায়, আর আজকের সকালটায় হাওয়ার মধ্যে সত্যিই কিছু অদ্ভুত ছিল। প্রথমেই তার চোখে পড়ে বাঘের খাঁচার সামনে মানুষের জটলা। কেউ বলছে রাতের বেলা খাঁচার গেট নাকি একটু খোলা ছিল। বাঘটা তো একেবারে কুঁকড়ে বসে আছে কোনায়। সাবধানে এগিয়ে গিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। মাটিতে দেখতে পায় কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ, বেশ বড়, গোলাকৃতি, আর ধারালো নখের দাগ স্পষ্ট। কিন্তু সমস্যা হলো এই ছাপ বাঘের না। নোটবুকে সে লিখে নেয়, পায়ের ছাপ অচেনা। খাঁচার দরজা রাতের বেলা খোলা ছিল। বাঘ ভয় পেয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? সিদ্ধান্ত নেয় রাতে সে চিড়িয়াখানাতেই থাকবে। সে ছদ্মবেশে এক পরিচ্ছন্ন কর্মীর ইউনিফর্ম পরে ঢুকে পড়ে ভিতরে। রাত নেমে আসে। চাঁদের আলো খাঁচার লোহার গায়ে পড়ে অদ্ভুত ছায়া তৈরি করে। ঠিক তখনই সে দেখে একজন রক্ষী চুপিসারে বাঘের খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। তার কাঁধে একটি ব্যাগ। সে খাঁচার তালা খুলে ভিতরে ঢুকল, কিছুক্ষণ চুপচাপ কাজ করল, তারপর বেরিয়ে চলে গেল। দূর থেকে দূরবীন দিয়ে দেখে ব্যাগে ইনজেকশন আর একটি মাংসের টুকরো। বুঝেছি, মনে মনে বলে এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। পরদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য দেয়। পুলিশ তদন্ত করে জানতে পারে ওই রক্ষী একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা বন্য প্রাণীদের ডিএনএ সংগ্রহ করে বিদেশে পাচার করত। ইনজেকশনের মাধ্যমে বাঘকে ঘুম পাড়িয়ে তার রক্ত থেকে নমুনা নেওয়া হতো। তাদের টার্গেট ছিল চিড়িয়াখানার সিংহ, চিতা, এমনকি বিরল প্রজাতির হাতিও। পুলিশ অভিযানে গিয়ে পুরো চক্রকে ধরতে সক্ষম হয়। রক্ষী সহ আরও ৩ জন গ্রেপ্তার হয়। সংবাদপত্রে খবর বেরোয়, এক বালক গোয়েন্দার বুদ্ধিতে ধরা পড়ল ভয়ঙ্কর প্রাণী চোর চক্র। চিড়িয়াখানার পরিচালক নিজ হাতে কে সম্মাননা দেন। বাঘ, সিংহ, হাতি সবাই যেন নিজেদের নীরব কৃতজ্ঞতা জানায় সেই ছোট্ট ছেলেটিকে, যে তার সাহস আর বুদ্ধিতে একটি বড় দুর্ঘটনা থামিয়ে দিয়েছিল। নোটবুক বন্ধ করে বলে, রহস্য যেখানে আমিও সেখানে। দেখা হবে পরের কেসে। ৩ বোনের কান্না ও সৎ মায়ের পরিণতি। নদীর ধারের এক শান্ত মাটির গ্রাম, নাম নবদ্বীপপুর। সেই গ্রামে বাস করত ৩ বোন, আঞ্জু, মাঞ্জু আর সাঞ্জু। ছোটবেলাতেই তাঁদের মা মারা যান। বাবা মহব্বত আলী ছিলেন একজন গরিব কামার, কিন্তু মেয়ে ৩টিকে বুকে আগলে রাখতেন। কিছু বছর পর গ্রামের চাপে পড়ে বিয়ে করেন জমিলা বেগম নামের এক বিধবা নারীকে। শুরুতে জমিলা সদ্য মা হওয়া গৃহিণীর মতো মিষ্টি ব্যবহার করলেও সময় গড়াতেই তার মুখ থেকে বেরিয়ে এলো বিষ। ৩ বোনের ওপর শুরু হয় নির্যাতন, বিনা দোষে বকাঝকা, খাবার না দেওয়া, শীতে গরম কাপড় কেড়ে নেওয়া, স্কুলে না যেতে দেওয়া। জমিলা বলত, ৩টে মুখ জ্বলায় ফেলবি, কাজ কর। ভাত আর কথা একসাথে চলে না। ৩ বোন মাঠে কাজ করত, গরু চড়াত, ঘরের কামকাজ সামলাত। তবু রাতের বেলা হাঁসফাঁস করে ঘুমোত। বড় বোন আঞ্জু ছোট ২ বোনকে বুকে টেনে নিয়ে বলত, দেখিস, মার দোয়া আছে, একদিন ঠিক আলোর মুখ দেখব। একদিন এক যুবক শিক্ষক, নাম রফিক মাস্টার, এলেন গ্রামের স্কুলে। তিনি বুঝলেন ৩ বোনের চোখে জ্ঞানের তৃষ্ণা আছে, সাহস আছে, শুধু ভালোবাসা নেই। তিনি তাদের গোপনে পড়াতে শুরু করলেন। জমিলা জানলে ভয় দেখাল, তবু মেয়েগুলো পিছু হটল না। ৩ বছর পর গ্রামের মেলায় ঘোষণা হল স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের নাম।
প্রথম আঞ্জু খাতুন, দ্বিতীয় মাঞ্জু খাতুন, তৃতীয় সাঞ্জু খাতুন। পুরো গ্রাম হইচি করে উঠল। জমিলার মুখ রক্তশূন্য হয়ে গেল। মেয়েগুলো যাদের সে গালি দিত তারাই আজ সবার গর্ব। অবশেষে সৎ মায়ের পরিণতি। এই ঘটনার পর সরকারি প্রতিনিধি গ্রামে এলেন। স্কুলে মেয়েদের অত্যাচারের খোঁজ নেওয়া শুরু হল। রফিক মাস্টার সৎ মায়ের কুকর্মের সব প্রমাণ জমা দিলেন। জমিলাকে পঞ্চায়েতের আদেশে গ্রাম ছাড়া করা হয়। তাকে বলা হয়, যে মেয়ে মানুষকে মানুষ বলে মনে করে না, সে নিজেও মানুষের সমাজে থাকার যোগ্য না। জমিলা গাঁয়ের বাইরে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে দিন কাটায়, অন্ধকারে একা, নিজের কৃতকর্মের অনুশোচনায়। আর 3 বোন, তারা আজ গ্রামের আলোর মতো। আঞ্জু একজন শিক্ষক, মাঞ্জু স্বাস্থ্যকর্মী, আর সাঞ্জু জেলা অফিসে কাজ করে। তারা বলে, সৎ মা আমাদের অবহেলা করেছিল, কিন্তু আমরা নিজেকে কখনো অবহেলা করি নাই। তাই জীবনও একদিন ভালোবেসেছে। আয়ু চোর বুড়ি। অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রাম ছিল। সেই গ্রামে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সকলেই দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিল। 20-এর ছেলে 25-এই লাঠি নিয়ে হাঁটছে, 30-এর মেয়েরা 70-এর মতো চুল পেকে যাচ্ছে। গ্রামের লোকেরা আতঙ্কে পড়ে গেল। তারা বুঝল কেউ তাদের আয়ু চুরি করছে। একদিন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে নিলয় ঠিক করল, সে এই রহস্যের সমাধান করবে। সে রাতের আঁধারে পাহাড়ের পথে রওনা দেয়। অনেক খুঁজে এক গাছতলায় দেখতে পায় এক রহস্যময় বৃদ্ধাকে, চুল সাদা, চোখ লালচে, হাতে এক লম্বা কাঁচি আর পাশে ঝুড়িভরা সোনালি সুতো। প্রতি রাতে সে এই সুতোগুলো কাটে, প্রতিটি সুতো এক একজনের জীবনের সূচনা লিখন। নিলয় বুঝে যায়, এই হল আয়ু চোর বুড়ি। সে মানুষের জীবনের সুতোর দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছে, তাই সবাই দ্রুত বুড়ো হচ্ছে। নিলয় গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর এক জাদুকরি পোকা দিয়ে বুড়ির কাঁচিতে বানায় ঘুমের মায়া। পরের রাতে বুড়ি ঘুমিয়ে পড়তেই নিলয় লাফ দিয়ে যায় তার কাঁচি ছিনিয়ে নিতে। কিন্তু কাঁচিটা ছিল সাধারণ নয়, যেই কেউ তা ধরে, তার জীবনের একটা অংশ কেটে যায়। নিলয় তা বুঝে যায়, আর চালাকি করে কাঁচিকে বোকা বানিয়ে বুড়ির নিজের সুতো কেটে দেয়। বুড়ি ধীরে ধীরে হাওয়ার মতো উড়ে গিয়ে মিলিয়ে যায়। তার সঙ্গে চলে যায় সব চুরি করা আয়ুও। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত ব্যাপার ঘটে, সবার বয়স আবার আগের মতো হয়ে যায়। চুলে পাকা রং সরে যায়, চোখে ফিরে আসে দীপ্তি। নিলয় হয় গ্রামের নায়ক, আর সেই জাদু কাঁচি সে লুকিয়ে রাখে একটি গুহার গভীরে, যাতে কেউ আবার ভুলেও আয়ু চোর না হতে পারে। নতুন বছরের জাদুকরি উপহার। বরফে মোড়ানো ছোট্ট সুন্দর এক গ্রাম, স্নোডেল। এখানকার মানুষরা খুব ভালোবাসে একে অপরকে, আর নববর্ষের সময় পুরো গ্রাম যেন রূপকথার জাদুতে জেগে ওঠে। চারপাশে আলো, হাসি, স্নোফ্লেক আর গরম চকোলেটের ঘ্রাণ। এই গ্রামে থাকত এক দয়ালু ও কৌতূহলী ছোট ছেলে, রনি। সে ছিল একটু অন্যরকম। নববর্ষে উপহার পাওয়ার চেয়ে সে চাইত অন্যদের খুশি করতে। তার স্বপ্ন ছিল এই বছর কাউকে এমন কিছু দেব, যেটা শুধু জিনিস নয়, ভালোবাসা। বর্ষশেষের আগের সন্ধ্যায় হঠাৎ জানালার পাশে সে দেখতে পেল এক ছোট্ট এলফ, চোখে মিষ্টি চমক, গায়ে নীল জামা, মাথায় টুপি। নাম টিঙ্কু। সে এসেছিল জাদুর পাহাড় থেকে, হাতে ছিল এক রহস্যময় উপহারের চাবি। টিঙ্কু বলল, আমি এসেছি নতুন বছরের বিশেষ উপহার নিয়ে। কিন্তু দুঃখের কথা, আমার জাদুর স্লেজ হারিয়ে গেছে। যদি আমি ওটা না পাই, উপহার পৌঁছাবে না। রনি একটুও না ভেবে বলে ফেলল, চলো আমি তোমায় সাহায্য করব। আমরা একসঙ্গে খুঁজে বের করব। তারা দুজনে বেরিয়ে পড়ে বরফে মোড়া পথে। পথে পথে নানা অদ্ভুত অভিজ্ঞতা। এক গাছ, যেটা প্রশ্ন না করলে রাস্তা দেখায় না। এক হাস্যকর পেঙ্গুইন ব্যান্ড, যারা গান না গেয়ে শুধু হেসে চলে। আর এক পুকুর, যেটা ভবিষ্যৎ দেখায়, কিন্তু শুধু উল্টো করে। শেষমেশ তারা পৌঁছায় এক বরফ গুহায়, যেখানে স্লেজ লুকানো ছিল।
কিন্তু চমক, সেটা লুকিয়ে রেখেছিল টিঙ্কুর প্রাচীন বন্ধু এলফরা। তারা চেয়েছিল এইবার টিঙ্কুই উপহার পাক। টিঙ্কু হেসে বলল, আমার উপহার আমি পেয়ে গেছি, রনির মতো এক বন্ধু। রনি বাড়ি ফেরে হাতে একটি ছোট্ট প্যাকেট, তার নাম লেখা নেই, তবুও সে খোলে। ভিতরে ছিল এক জাদুর ফুল, যা কখনো শুকায় না, আর পাশে লেখা ছিল, যে খুশি ছড়ায় সেই সেরা উপহার পায়। সেই রাতে পুরো গ্রাম একসঙ্গে উদ্যাপন করল নতুন বছর। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই বাজল ঘণ্টা, আকাশ ভরে গেল আলো আর তারা দিয়ে। সবাই একসাথে বলল, শুভ নববর্ষ। নতুন বছরে আসুক খুশি, শান্তি আর মায়া। চাঁদের বুড়ির চরকা চুড়ি। অনেক অনেক দূরে আকাশের ঠিক মাঝখানে চাঁদের দেশে থাকতেন চাঁদের বুড়ি। তার লম্বা সোনালি চুল, হলুদ শাড়ি, আর সব সময় হাতে থাকত একটি চরকা। সেই চরকায় সুতো কাটতেন তিনি, আর সেই সুতো দিয়েই তৈরি হতো তারা, জ্যোৎস্না আর নক্ষত্রের আলো। একদিন পৃথিবীর এক দুষ্টু মেয়ে, যার নাম ছিল কালো রানী, সে ভাবল, এই চরকাটা যদি আমি চুরি করে নেই, তাহলে আমি নিজেই তারাদের আলো নিয়ন্ত্রণ করতে পারব। রাতের অন্ধকারে কালো রানী চাঁদের দেশে চুপি চুপি উঠে গেল। সে যখন বুড়ি ঘুমিয়েছিল, তখন তার চরকাটা চুরি করে পালাতে শুরু করল। কিন্তু তখনই চাঁদের ছোট্ট বন্ধু অনু, যিনি এক সাধারণ ছেলেমানুষের মতো দেখতে হলেও তার ছিল জাদুর ক্ষমতা, সে দেখে ফেলল সবকিছু। অনু চুপি চুপি কালো রানীকে অনুসরণ করতে লাগল। অনেকটা পথ পেরিয়ে তারা গেল অন্ধকার অরণ্যে, যেখানে সূর্যের আলো ঢোকে না। সেখানেই কালো রানী চরকা দিয়ে অন্ধকার আলো তৈরি করছিল। তখন অনু সাহস করে এগিয়ে গিয়ে বলল, তুমি যা করছো তা ঠিক না। আলো কেড়ে নিলে পৃথিবী আর চাঁদের রাজ্য অন্ধকারে ডুবে যাবে। কিন্তু কালো রানী অনুর কথা শুনল না। তখন অনু তার জাদু ব্যবহার করল। সে চরকার থেকে সব অন্ধকার আলো চুষে নিয়ে চরকাকে আবার রূপালী জ্যোৎস্না দিয়ে ভরে দিল। কালো রানী দুর্বল হয়ে পড়ল। সে বলল, আমি ভুল করেছিলাম। আলো সবার, তা চুরি করে রাখা যায় না। অনু চরকাটা ফিরিয়ে নিয়ে চাঁদের বুড়ির হাতে দিল। বুড়ি হাসলেন, তার মুখে ফুটল মায়ার আলো। তখন থেকেই চাঁদের আলো আরো মিষ্টি হয়ে উঠল, আর অনু হয়ে উঠল সকল তারার বন্ধু। গরিবের অহংকারী মেয়ে। দীর্ঘদিন আগের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামের এক দরিদ্র কিশোর। তার ছিল একমাত্র মেয়ে, কণিকা। কণিকা ছিল অপরূপ সুন্দরী, যেন স্বয়ং প্রকৃতি তার রূপের তুলিতে আঁকেছিল। কিন্তু তার হৃদয়ে ছিল এক অভাব, অহংকার। কণিকা মনে করত, তার সৌন্দর্যের যোগ্য শুধুই রাজপুত্র কিংবা ধনী ব্যবসায়ী। গ্রামের সাধারণ ছেলেদের সে তুচ্ছতাচ্ছিল্য করত। বাবা মায়ের অসহায় অবস্থার প্রতি তার কোনো সহানুভূতি ছিল না। বরং সে প্রায় অভিযোগ করত, তোমরা যদি ধনী হতে, তাহলে আমি রাজকীয় জীবন পেতাম। আমি কেন দরিদ্রের ঘরে জন্মালাম? রমেশ ছিলেন এক সৎ ও পরিশ্রমী কৃষক। সারাদিন খেটে সংসারের ব্যয় বহন করতেন। কিন্তু কণিকাকে কখনোই সুখী করতে পারতেন না। কণিকা শুধু ধনসম্পদ ও বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখত। একদিন পাশের রাজ্য থেকে এক ধনী ব্যবসায়ী গ্রামে এলো। লোকটি প্রচণ্ড ধনী ছিল, তবে কৃপণ ও অহংকারী। সে কণিকাকে দেখে মুগ্ধ হল এবং বিয়ের প্রস্তাব দিল। কণিকা ভাবল, এটাই আমার সুযোগ। আমি রাজকীয় জীবন পাব, আমার স্বপ্ন পূরণ হবে। রমেশ মেয়েকে সাবধান করে বললেন, বেটা, শুধু ধনসম্পদ দিয়ে সুখ কেনা যায় না। একজন ভালো মানুষের সঙ্গী প্রকৃত সুখ দেয়। কিন্তু কণিকা বাবার কথা উড়িয়ে দিল। সে তো এতদিন এমন ধনী পাত্রেরই অপেক্ষায় ছিল। বিয়ে হল। কণিকা চলে গেল ধনী ব্যবসায়ীর প্রাসাদে। শুরুতে সবকিছু রাজকীয় মনে হয়েছিল, ঝলমলে বাড়ি, দামি পোশাক, চাকরবাকর। কিন্তু ধীরে ধীরে বাস্তবতার পর্দা সরতে লাগল। ধনী ব্যবসায়ী ছিল অত্যন্ত কৃপণ। কণিকাকে সারাদিন গৃহস্থালির কাজ করতে হতো, ভালো খাবারও দেওয়া হতো না। সামান্য ভুলেও তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। একসময় সে বুঝতে পারল, ধনসম্পদ থাকলেই সুখ আসে না, বরং ভালোবাসা, সম্মান ও স্নেহী প্রকৃত সুখের উৎস। অবশেষে একদিন কণিকা আর সহ্য করতে পারল না। কান্নাভেজা চোখে সে বাবার বাড়ি ফিরে এল। দরজায় দাঁড়িয়ে অসহায় কণ্ঠে বলল, বাবা, মা, আমি ভুল করেছি। আমি অহংকারে অন্ধ ছিলাম। তোমাদের ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ। রমেশ আর তার মা কণিকাকে বুকে টেনে নিলেন। কণিকার চোখে ছিল অনুশোচনার অশ্রু। সে বুঝতে পেরেছিল, সত্যিকারের সুখ অর্থ, ধনসম্পদ নয়, বরং ভালোবাসা ও পরিবার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু জীবনই তাকে প্রকৃত সত্যের শিক্ষা দেয়। সুখ ধনসম্পদে নয়,
ভালোবাসায় নিহিত।